মাসুদ রানা গল্প এখনো ষড়যন্ত্র। এক। রাঙার মার খুশি আর ধরে না। ফিরে এসেছে রানা 10 মাস পর। দন্তহীন মিষ্টি হাসিতে ভরিয়ে রেখেছে বুড়ি সারাটা রান্নাঘর। যখন তখন করুণা বর্ষণ হচ্ছে মোকলেসের উপর। অথচ এই গতকালও দাঁত খিচুনি থুরি। বুড়ির তো একটা দাঁতও নেই। মারিয়ে খিচুনি খেতে হয়েছে মোকলেসকে উঠতে বসতে। গত 10 মাস রানার খোঁজখবর নেই। সেটা যেন মোকলেসের দোষ। পাক সেনাদের ভয়ে এবারই ছেড়ে 9টা মাস লুকিয়ে থাকতে হয়েছে ওদের। সেটাও যেন মোকলেসের শয়তানি। স্বাধীনতার পর এবাড়িতে ফিরে এসে 1 মাস কেটে গেল, তাও রানা ফিরছে না। সেটাও নাকি মোকলেসের বদমাইশি। রানার জন্যে মিরপুরের মাজারে যে একটু ধর্ণা দেবে, বিহারীদের জ্বালায় যাওয়া যাচ্ছে না সেখানে। এটাও নাকি মোকলেসেরই হারামিপনা। অতিষ্ঠ হয়ে উঠেছিল এতদিন বেচারা অবুঝ বুড়ির অত্যাচারে। রানা যে দয়া করে মারা যায়নি, দয়া করে বাড়ি ফিরে এসে বুড়ির হাত থেকে উদ্ধার করেছে ওকে, সেজন্যে রানার প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠেছে বারবার মোকলেসের বুক। হাত ছেড়ে বেঁচেছে সে। বুড়ি এখন হামানদিস্তায় ছেঁচা পান মুখে ফেলে রানার জন্যে 32 ব্যঞ্জন তৈরি করতে ব্যস্ত। হাসি এসে যাচ্ছে খালি খালি। মোকলেসের বাজারটাও নেহায়েত অপছন্দ হয়নি, কিংবা দোষ দুটি মাপ করে দিয়েছে নিজ গুণে। মাঝে মাঝেই কাছে ডাকছে বুড়ি আদর করে, এটা ওটা খাওয়াচ্ছে। যেন মানুষটাই বদলে গেছে একেবারে। যেন এ বুড়ি সে বুড়ি নয়, একেবারে দয়ার সাগর। মেজাজ বলতে কিছুই নেই। অবাক হয়ে ভাবে মোকলেস, কি যেন একটা জাদু আছে সাহেবের মধ্যে। কথা নেই, চুপচাপ মানুষ, কিন্তু আত্মা আছে একটা। সেটার ছোঁয়া পাওয়া যায় মাঝে মাঝে। এই যে রাঙার মা, নিজের বাড়ি আছে, ঘর আছে, ছেলে বউয়ের সাথে ঝগড়াঝাটিও মিটে গেছে সেই কত বছর আগে। কই যেতে পারলো মায়া কাটিয়ে? আর সে নিজে 12 বছর বয়সে সৎ মা খেদানো ছেলে। এসেছিল সে ঢাকায়। এখানে ওখানে ঠোকর খেয়ে ফিরছিল। কেউ ভিক্ষা দেয় না, কেউ কাজও দেয় না, কেউ বিশ্বাসও করে না যে সে চোর নয়। সেদিন সাহেব জায়গা না দিলে মারাই যেত সে না খেয়ে। এই তার প্রথম ও শেষ চাকরি। কি যেন একটা আছে সাহেবের মধ্যে। বিদেশ থেকে কত জিনিস এনে দিয়েছে সাহেব ওদের, কিছু নেই। 9 মাসে 2বার লুট করেছে খান সেনারা। যা অবশিষ্ট ছিল চুরি হয়ে গেছে গত পরশু রাতে। কিন্তু দুঃখ নেই সেজন্যে মোকলেসের। ও জানে জিনিসটা কিছুই না, সাহেবের চেনাটাই আসল। বিদেশে গিয়েও যে সাহেব ওর কথা মনে রেখেছে, ওকে খুশি করার জন্যে ওর পছন্দসই জিনিস খুঁজেছে দোকানে দোকানে, সেটাই আসল। অশিক্ষিত হতে পারে, কিন্তু হৃদয় বুঝতে না পারার মতো মূর্খ সে নয়। সত্যি মস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল ওর। 10 মাস পর গতকাল সন্ধ্যের সময় সাহেবের দরাজ কণ্ঠের চেনা ডাক শুনে চমকে উঠেছিল সে। লাফিয়ে উঠেছিল আস্ত কলজেটা। এই কণ্ঠস্বর ভুলবার নয়, ভুল হতেই পারে না। তবু ছুটে গিয়ে দরজা খুলে নিজের চোখে না দেখা পর্যন্ত নিজের কানকে বিশ্বাস করতে ভরসা পায়নি ও। কাঁধের উপর সাহেবের চাপ্পর খেয়ে ঘোর কেটেছে। ছুটে গিয়ে খবর দিয়েছে রাঙার মাকে। রাতে খেতে বসে গত 10 মাস ওরা কিভাবে কাটিয়েছে জিজ্ঞেস করেছিল সাহেব রাঙার মাকে। ও বাবা, বুড়ির সে কি প্রশংসা! সে নাকি বুড়িকে মায়ের মতো ভক্তি করে মাথায় তুলে রেখেছিল। একটুও কষ্ট করতে দেয়নি এই 10 মাস। মোকলেসের মতো লক্ষ্মী ছেলেই হয় না। সে যে রাঙার মাকে বাঁচাতে গিয়ে বেদম মার খেয়েছিল আর্মির হাতে,
3 দিন পোলাপ বকেছিল জ্বরের ঘোরে, ফলাও করে বলেছে সে গল্প। বটবৃক্ষের মতো নাকি সে ছায়া দিয়েছে, দায়িত্ব পালন করেছে, অসুখে বিসুখে পেটের ছেলের চাইতেও বেশি করেছে, আরও কত কি। আড়ালে দাঁড়িয়ে শুনেছে মোকলেস, বুক ভেসে গেছে চোখের পানিতে। মনে মনে বলেছে, ওরে বুড়ি, তাই তুই সর্বক্ষণ বকেছিস আমাকে এই 10টা মাস। যাক, সাহেব ফিরে এসেছে, দায়িত্ব নেমেছে মোকলেসের কাঁধ থেকে। রাঙার মাকে সামলানো 4টিখানি কথা নয়। বুড়ির মেজাজ সাংঘাতিক, শুধু যখন আদর করে তখন চেনেহ কাঙাল মনটা ওর ভরে যায় কানায় কানায়, কেমন যেন কান্না পায় ওর। কিন্তু হাসি নেই কেন সাহেবের মুখে? দেশ স্বাধীন হয়েছে, শরীরের কয়েকটা নতুন দাগ দেখে বোঝা যাচ্ছে গত 9 মাসে যুদ্ধ করেছে সাহেব। তবে হাসি নেই কেন? কাউকে টেলিফোন করেনি কাল সন্ধে থেকে, কোথাও বেরোয়নি বাড়ি ছেড়ে। এরকম দেখেনি সে আগে কোনো দিন। চুপচাপ বসে বসে কাল থেকে কি যেন ভাবছে সাহেব। মাঝে মাঝে খাঁচায় বন্দি বাঘের মতো পাইচারি করছে সারা ঘরে, একবার এদিক একবার ওদিক। মোকলেস। হঠাৎ ডাক এলো ড্রয়িং রুম থেকে। মোকলেস গিয়ে পর্দা সরাতেই জিজ্ঞেস করলো রানা, বাজারে যে গিয়েছিলি, কেউ আমার কথা জানতে চেয়েছিল তোর কাছে? মাথা নাড়তে দেখে বলল, আভাসে বা ইঙ্গিতেও কেউ জিজ্ঞেস করেনি আমি ফিরে এসেছি কিনা? না তো। একটু ভেবে উত্তর দিল মোকলেস। ঠিক আছে, তুই যা। একটু যেন আশ্বস্ত দেখালো রানাকে। টেলিফোন তুলে নিয়ে কার সাথে যেন কথা বলল কয়েক মিনিট, তারপর হাঁপ ছাড়ল মোকলেস। আবার এসে দাঁড়ালো মোকলেস। তারপর হাঁক ছাড়ল মোকলেস। আবার এসে দাঁড়ালো মোকলেস। শোন, আমি একটু বেরোবো, তুইও যাবি আমার সাথে। আমি তৈরি হয়ে নিচ্ছি, তুই যা। গাড়িটা বের করে নিয়ে আয় গ্যারেজ থেকে। কোনো ভালো জায়গায় যেতে হবে নাকি স্যার? খানিক ইতস্তত করে জিজ্ঞেস করলো মোকলেস কাচুমাচু হয়ে। কেন রে? মানে জামা টামা নেই কি না? চুরি হয়ে গেছে, একমাত্র আপনার সুটকেসটাই বাঁচাতে পেরেছি। এই লুঙ্গি আর গেঞ্জিটা ছাড়া কিছুই নেই আমার। ও, নিজের এক সেট শার্ট প্যান্ট আর এক জোড়া জুতো দিয়ে দিয়েছে রানা মোকলেসকে। চাবির রিংটা আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে চলল মোকলেস গ্যারেজের দিকে। জামা কাপড় প্রায় ঠিকই হয়েছে ওর গায়ে, জুতোটা একটু আটা হয়েছে, অবশ্য বেশি না, সামান্য আটা। আয়নায় দেখেছে ও নিজেকে, বেশ মানিয়েছে কিন্তু। গুনগুন করে গান ধরল মোকলেস, জয় বাংলা, বাংলার জয়। কুয়াশা পড়েছে আজ, রাতে দারুণ শীত পড়েছিল। শীত শীত লাগছে বেলা 9টাতেও। সজনে ডালে বসে শালিকগুলো কিচিরমিচির করছে, কুয়াশা মাখা রোদ পোহাচ্ছে। আলস্য কাটিয়ে উঠে খাবার সন্ধানে বেরিয়ে পড়েনি এখনো। লনের ঘাসগুলো শিশিরে ভেজা। গুলশানের এই এলাকাটা নির্জন, আশেপাশের অনেকগুলো প্লট খালি। গ্যারেজটা খুলে গর্বের সঙ্গে চেয়ে রইল সে কয়েক সেকেন্ড দুধসাদা ডাটসান 1600 দিকে। সকালে ধুয়ে মুছে মোম পালিশ করেছে সে নিজ হাতে। চিকচিক করছে নতুন গাড়িটা। ঘর আলো করে বসে আছে যেন সুন্দরী এক রাজকন্যা। জয় বাংলা, বাংলার জয়। বারবার ঘুরে ফিরে চলে আসছে এই গানের সুরটা মনের মধ্যে, ভোলা যাচ্ছে না। দরজার হ্যান্ডেলটা খুব ঠান্ডা। চাবি ঘুরিয়ে টান দিতেই খুলে গেল দরজা। ভিতরটা গরম, নতুন গাড়ির গন্ধ। ড্রাইভিং সিটে উঠে বসে দীর্ঘ একটা শ্বাস টানল মোকলেস। রিয়ার ভিউ মিররটা অ্যাডজাস্ট করে চাবি ঢোকালো ইগনিশনে। আবার গুনগুন করে উঠল নিজের অজান্তেই, জয় বাংলা, বাংলার জয়। গিয়ারটা নিউট্রাল আছে কিনা দেখে নিয়ে সুইচ অন করলো মোকলেস। প্রচণ্ড বিস্ফোরণ হলো, চুরমার হয়ে গেল গাড়িটা, ছিন্ন ভিন্ন হয়ে গেল মোকলেসের দেহ।
বাম পাশের দেয়ালটা ধসে পড়ল গ্যারেজের। চারিদিকে ইট পাথর ছুটল বুলেটের মতো। ঝনঝন করে ভেঙে গেল রানার বাসার সবকটি জানালার কাচ। ভয় পেয়ে সব পাখি উড়ে গেল সজনে ডাল থেকে। দাউ দাউ করে আগুন ধরে গেল সারা গ্যারেজে। কেঁপে উঠল রানা বিস্ফোরণের ধাক্কায়। দরজাটা ধরে টাল সামলে নিল। লুগারটা বেরিয়ে এসেছে হাতে। পর মুহূর্তে দৌড় দিল সে শব্দের উৎস আঁচ করে। কোমর থেকে শরীরের উপরের অংশটা সামনের দিকে বাঁকা করে দৌড়াচ্ছে সে। প্রতি মুহূর্তে আশঙ্কা করছে আরেকটি বিস্ফোরণের। গ্যারেজের কাছে থমকে দাঁড়ালো রানা। মোকলেসের অর্ধেকটা শরীর পড়ে আছে মাটিতে জ্বলন্ত একটা চাকার পাশে। বাকি অর্ধেকটা ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে আছে চারদিকে। মশালের মতো জ্বলছে অর্ধেক শরীর। পুড়ে গেছে সমস্ত মাথার চুল। বিকৃত হয়ে গেছে মুখের চেহারা। বিভৎস দেখাচ্ছে, চেনার উপায় নেই। 2 সেকেন্ড, তারপরই আবার ছুটল রানা বাড়ির ভিতর। রান্নাঘরে বটির পাশে পড়ে আছে রাঙার মা। দরদর করে রক্ত পড়ছে কপাল থেকে। মুখের কষায় রক্ত। 10 ইঞ্চি এক ইটের আধখানা ছুটে এসে লেগেছে কপালে। নারী পরীক্ষা করে দেখল রানা বেঁচে আছে। ছুটল রানা শোবার ঘরের দিকে। ঝটপট খুলে ফেলল কোট, প্যান্ট, শার্ট, জুতো। মানিব্যাগ আর পিস্তলটা হাতে নিয়ে জাঙ্গিয়া গেঞ্জি পরা অবস্থায় দৌড়ে গিয়ে ঢুকলো মোকলেসের ঘরে। লুঙ্গিটা পরে আছে চৌকির উপর। লুঙ্গি পরতে পরতে লক্ষ্য করল রানা মোকলেসের সাইকেলের তালা নেই। বাজারের থলেতে পিস্তল ও মানিব্যাগ পুড়ে নিয়ে সাইকেলে চাপল রানা। সা করে বেরিয়ে গেল সাইকেলটা খোলা গেট দিয়ে। একবার পিছন ফিরে চাইল। কাঁচা রোদ বিছিয়ে রয়েছে বাড়ির সামনের লনে। রানার বাসা থেকে 1/2 মাইল দূরে জনশূন্য একটা তেতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে এই দিকে চেয়েছিল 2 জন লোক। একজনের হাতে একটা শক্তিশালী বিনকিউলার। গভীর মনোযোগের সাথে কি যেন দেখছে সে। দেখতে পাচ্ছেন জনাব হরমুজ আলী? একজন সাইকেলে চড়ে পালিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে খালি চোখে। জি হুজুর, পরিষ্কার দেখতে পাচ্ছি। লুঙ্গি পরা লোক। ওই লোকটার নাম মোকলেস, মাসুদ রানার চাকর। সবাই তাই মনে করবে। নিজের চোখে না দেখলে আমিও আপনার রিপোর্ট বিশ্বাস করতাম, কিন্তু আমি দুঃখিত, আপনার সাথে একমত হতে পারছি না। নিন, এটা দিয়ে গওর করে দেখুন। আগ্রহের সাথে বিনকিউলারটা চোখে লাগালো হরমুজ আলী। পর মুহূর্তে অস্ফুট কণ্ঠে বলে উঠল, ইয়া আল্লাহ, এ কি দেখছি! এই তো মাসুদ রানা পালাচ্ছে। ফ্যাকাশে হয়ে গেছে হরমুজ আলীর মুখ। ব্যর্থ হয়েছে সে। দ্রুত পায়ে সিঁড়ি ঘরের দিকে রওনা হচ্ছিল হরমুজ আলী। তার কাঁধে হাত রাখলেন মাওলানা ইকরামুল্লাহ। ব্যস্ততার কিছু নেই জনাব হরমুজ আলী। দ্বিতীয়বারও কামিয়াব হতে পারলেন না আপনি। এর ফলে ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে আমাদের। তবু স্থির করেছি আরও একটা সুযোগ আপনাকে দেব। এবারও যদি বিফল হন তাহলে আপনাকে অযোগ্যতার জন্যে শাস্তি পেতে হবে। হাজার শুক্রিয়া হুজুর। ব্যস্ত হয়ে উঠেছে হরমুজ আলী রানাকে অনুসরণ করবার জন্যে। মাসুদ রানা লুঙ্গি গেঞ্জি গায়ে সাইকেলে চড়ে পালাচ্ছে কেন বুঝতে পারছেন? কোনো ব্যস্ততা নেই মাওলানার কণ্ঠস্বরে। জি হুজুর, পারছি। আমরা যেন মনে করি মাসুদ রানা মারা গেছে, তার চাকরটা ভয়ে পালিয়ে গেছে। মারা গেছে আসলে ওর চাকর, পালিয়ে যাচ্ছে সে নিজে। দুটো কথা স্মরণ রাখবেন। আমরা যে ধরা পড়িনি বা আত্মসমর্পণ করিনি এবং পূর্ণদমে তৎপর রয়েছি, একথা জানা হয়ে গেল মাসুদ রানার। কাজেই আঘাত হানার জন্যে তৈরি হবে সে। এবার আমাদের খুঁজে সে বের করবেই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, আমরা একটু সুবিধাজনক অবস্থায় আছি। ও জানে না যে আমরা জানি যে ও মরেনি। ও মনে করেছে ধোঁকা দিতে পেরেছে আমাদের চোখে। ফলে অসতর্ক মুহূর্তে ওকে বাগে পাওয়া আপনার পক্ষে সুবিধা হবে। তবে সাবধান, আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, ভয়ঙ্কর ধূর্ত লোক এই মাসুদ রানা। ভীষণ হুঁশিয়ার লোক।
সাবধানে কাজ করবেন। যান। এতক্ষণে বেশ খানিকটা দূরত্বে চলে গেছে সে। মনে করছে বড় বাচ্চা বেঁচে গেছে। এইবার পিছু নিন আপনি। ৮ মিনিট পর নিচতলা থেকে একটা ভেপসা জিএস স্টার্ট নেয়ার শব্দ এলো। ক্রু এক টুকরো হাসি ফুটে উঠল মাওলানার ঠোঁটে। ২ রানার টেলিফোন পেয়ে মাথা থেকে মস্ত একটা বোঝা নেমে গেছে সোহেলের। ফিরে এসেছে রানা। গুলশানের বাসা থেকে ফোন করেছিল একটু আগে। কাল বলল আসছে। ফেউটাকে খসাতে বলেছিল। ওটাকে ধরে বেঁধে রাখা হয়েছে জিমনেশিয়ামের একটা সেলে। অপেক্ষা করতে করতে অস্থির হয়ে উঠেছে সোহেল। ৮ ঘন্টার মধ্যে আসছি বলল, অথচ ১.৫ ঘন্টা পার হয়ে গেছে। মিনিট ৫-এর মধ্যেই আশা করছে সোহেল রানাকে। প্রথম কথাটি কি বলবে ভেবে রেখেছে সে। ২ কাপ কফির অর্ডার দিল সে ইন্টারকমে। যে করে হোক গছাতে হবে রানাকে চিফের পোস্টটা। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চিফ নেই। চিফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ চালাচ্ছে সোহেল। ভয়ানক চাপ পড়েছে ওর উপর। মুক্তিযুদ্ধের পর অপারেটরদের মধ্যে কে কে বেঁচে আছে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। স্বাধীনতার পর মাত্র ৬-৭ জন যোগ দিয়েছে কাজে। সপ্তাহখানেক আগে সলিল ও জাহেদের খবর পাওয়া গেছে বেঁচে আছে। রানার ব্যাপারেই সবচেয়ে বেশি সন্দেহ ছিল। টেলিফোন পেয়ে নিশ্চিন্ত হওয়া গেল। নাসের নেই। ওকে নিজ হাতে গুলি করে মেরেছিল রানা ব্রাহ্মণবাড়িয়ায়, সোহেলের সামনেই। বিশ্বাসঘাতক ছিল বেটা। অথচ ঢাকা থেকে পালাবার সময় বাঙালির দরদি সেজে জুটে গিয়েছিল ওদের সাথে। হাতে নাতে ধরা পড়েছিল বেটা, নইলে ১২টা বেজে যেত ওদের। মোটেই শান্তিতে নেই সোহেল স্বাধীনতার পর। সব কিছু নতুন করে গড়ে নিতে হচ্ছে। আত্মসমর্পণের ঠিক ২ দিন আগে অফিসের সমস্ত জরুরি কাগজ, মূল্যবান নথিপত্র, ফাইল আর যন্ত্রপাতি ধ্বংস করে দিয়ে গেছে ওরা। সব গুছিয়ে নিয়ে আবার কাজ শুরু করবার দায়িত্ব পড়েছে সোহেলের উপর। রানার অনুপস্থিতিতেই ওর অনুমতি সাপেক্ষে রানাকে করা হয়েছে বিসিআই চিফ। একটি মাস অধীর আগ্রহে অপেক্ষা করে ধীরে ধীরে হাল ছাড়তে শুরু করেছিল সোহেল। ভাবতে শুরু করেছিল মারাই গেল নাকি রানা শেষকালে। ২৬শে মার্চ সকালে রওনা হয়েছিল ওরা ঢাকা থেকে একসাথে। কিন্তু সীমান্ত অতিক্রম করার পর ৯টা মাসে ওদের নবার দেখা হয়েছে কিনা সন্দেহ। ছিটকে গিয়েছিল দুজন দুদিকে। যোগাযোগ ছিল, কিন্তু রানাকে শত চেষ্টা করেও অস্ত্র ছাড়িয়ে প্ল্যানিংয়ের মধ্যে আনতে পারেনি সে। কেমন যেন অস্বাভাবিক রক্ত পিপাসু হয়ে উঠেছিল মানুষটা। রানা সম্পর্কে সর্বশেষ খবর পেয়েছিল সোহেল ১৬ই ডিসেম্বর ঢাকায় পৌঁছে। একটা ভয়ঙ্কর খেলায় নেমেছিল রানা। একটা সংঘবদ্ধ ষড়যন্ত্রের আভাস পেয়ে ভিড়ে গিয়েছিল সেই দলে। ৭ই ডিসেম্বর ধরা পড়েছিল এবং ১৪ই ডিসেম্বর পালিয়েছিল সে মিরপুরের একটা ক্যাম্প থেকে ২ জন বন্দীকে সাথে নিয়ে। কিন্তু খবরটা কনফার্ম করা যায়নি। উড়ো খবর। পলাতকদের কেউই আত্মপ্রকাশ করেনি এখন পর্যন্ত। বুঝতে পেরেছে সোহেল, হয় মারা গেছে, নয়তো কিছু একটা ঘোরতর ব্যাপার আছে এই আত্মগোপনের পিছনে। হিতে বিপরীত হতে পারে মনে করে এতদিন কোনো অ্যাকশন নেয়নি সে ফেউগুলোর উপর। অফিস চালু করার পর থেকেই টের পেয়েছিল সোহেল ফেউ লেগেছে পিছনে। সর্বক্ষণ অনুসরণ করা হয় ওকে। কিন্তু যেটা টেরই পাচ্ছে না এমনি ভাব দেখিয়েছে এতদিন। ওর বিশ্বাস ব্যাপারটা রানার সাথে জড়িত। তার সত্যতা বোঝা গেল আজ টেলিফোন করে ফেউটাকে আটকাবার নির্দেশ দিল যখন রানা। ছোট্ট একটু নক করে ২ কাপ কফি সাজানো ট্রে হাতে ঘরে ঢুকলো সোহেলের সেক্রেটারি। ঘড়ি দেখল সোহেল। তাই তো ১০টা বাজতে ৫। কিছু ঘটল নাকি? হঠাৎ চমকে উঠল সোহেল। ৯টা ১০-এ একটা বিস্ফোরণের
আওয়াজ পেয়েছিল সে। গুলশানের দিক থেকে এসেছিল শব্দটা। পাক আর্মির পুঁতে রাখা কোনো মাইন ফাটলো হয়তো ভেবেছিল সোহেল। রানার সাথে তার কোনো সম্পর্ক নেই তো? একটা বাতি জ্বলে উঠল ইন্টারকমে। বোতাম টিপে সোহেল বলল, ইয়েস। এইমাত্র একটা টেলিফোন পেলাম স্যার। রিসিপশনিস্টের উত্তেজিত কণ্ঠস্বর। মাসুদ রানা মারা গেছেন। বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে ওর গাড়ি। কে টেলিফোন করেছিল? মুহূর্তে কুঁচকে গেল সোহেলের মুখটা। বলতে পারবো না স্যার। খবরটা দিয়েই লাইন কেটে দিল। ট্রেস করবার চেষ্টা করেনি? পাবলিক টেলিফোন স্যার। তড়া করে উঠে দাঁড়ালো সোহেল। ঝড়ের বেগে বেরিয়ে গেল অফিস থেকে। গেট দিয়ে বেরিয়েই রাস্তার দুপাশে চাইল রানা। ৩-৪ জন লোক হন্তদন্ত হয়ে আসছে এই দিকে। এখনও ২০০ গজ দূরে আছে। উল্টো রাস্তায় ছুটল রানা। মুখলেসের বিভৎস বিকৃত চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। রাঙার মার জ্ঞানহীন দেহটা লুটিয়ে পড়ে আছে রান্নাঘরে মেঝেতে। পরিষ্কার দেখতে পাচ্ছে সে। মাথাটা ঝাঁকিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করলো রানা ছবিগুলো। এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে চিন্তাভাবনা করে। সাইকেলটা খসাতে হবে প্রথম। টেলিফোনে খবরটা জানাতে হবে বিসিআইকে। তারপর হারিয়ে যেতে হবে ওকে। মিশে যেতে হবে জনসমুদ্রে। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বুঝতে পারল রানা, হয় কেউ অনুসরণ করছে না, নয়তো এমন নিপুণভাবে করছে যে টের পাওয়া যাচ্ছে না। নিশ্চিত হবার উপায় নেই। জিপিওর দিকে চলল রানা। জিপিও পৌঁছে তালা ছাড়া সাইকেলটা স্ট্যান্ডে রেখে চারদিকে চাইল রানা একবার। সিঁড়ির উপর বসে নিরুৎসুক অন্যমনস্ক দৃষ্টিতে চেয়ে রয়েছে একজন। ব্যাগটা হাতে নিয়ে পোস্ট অফিসের ভিতর ঢুকলো রানা। খানিকক্ষণ টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো বাইরে। নিরুৎসুক ভদ্রলোক সাইকেলটা নিয়ে ততক্ষণে বড় রাস্তায় উঠে গেছে। সাই ছুটেছে এবার জিন্না অ্যাভিনিউয়ের দিকে। হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ার ভান করে আবার ঢুকে পড়ল রানা পোস্ট অফিসে। পাবলিক টেলিফোন থেকে রিং করলো বিসিআই এর নাম্বারে। তারপর ধীর পায়ে বেরিয়ে এলো জিপিও ওর অন্য একটা গেট দিয়ে। বাইতুল মোকাররমে কিছু শপিং করে রিকশায় চেপে চলে গেল সে গুলিস্তান সিনেমা হলে। ল্যাবরেটরি থেকে যখন বেরোলো তখন রানার চেহারা মফস্বলের মহাজনের মতো। জিন্নাহ এভিনিউয়ে কিছুক্ষণ শপিং করে বাসে উঠে চলে গেল সে স্টার সিনেমা হলে। সেখানকার ল্যাবরেটরি থেকে বেরিয়ে এলো একজন শহুরে টাউট। তারপর নিউ মার্কেট, বলাকা স্টেডিয়াম, জোনাকি, মতিঝিল, মধুমিতা অভিসার ঘুরে যখন হোটেল পূর্বানীর সামনে এসে ট্যাক্সি থেকে নামলো তখন সে ভারতের কোনো একটা বিরাট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেলস ডাইরেক্টর। বাজার পরীক্ষা ও মন্ত্রী মহলে লবিংয়ের উদ্দেশ্যে সদ্য পৌঁছেছে ঢাকায়। নাম অমিতাভ ব্যানার্জি। রানার চিহ্ন মাত্রই নেই মিস্টার ব্যানার্জির চেহারায়। 6 তলার একটা সুইট ভাড়া নিল রানা। 2টো সুটকেস পৌঁছে দিল পোর্টার রানার ঘরে। মোটা বকশিসে পোর্টারকে খুশি করে দিয়ে দরজা বন্ধ করলো সে। দীর্ঘ 5 ঘন্টা পর একটু বিশ্রামের সুযোগ পাওয়া গেল। নরম ফোমের সোফায় গা এলিয়ে দিয়ে হাঁপ ছাড়ল রানা। ঠিক সেই সময় পূর্বানী হোটেলের রিসিপশনিস্টের কাছ থেকে আইডেন্টিটি কার্ড দেখিয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নিল একজন লোক। টেলিফোনে জরুরি সংবাদ দিল কোথাও। 20 মিনিট অপেক্ষা করলো লাউঞ্জে। 2 জন লোক এসে বসলো লোকটার দুপাশে। কিছুক্ষণ একটানা কথা বলল লোকটা। তারপর বেরিয়ে গেল হোটেল থেকে। সঙ্গী 2 জন রয়ে গেল হোটেলেই। একটা ভেপসা জিএস চলে গেল পূর্বানীর সামনে থেকে দ্রুত বেগে। 3 মাথায় হাত দিয়ে বসে আছে সোহেল। গভীর চিন্তায় মগ্ন। আত্মহত্যা করেছে সোহেলের
বেঁধে রাখা লোকটা। সোহেল যখন জিমনেশিয়ামে পৌঁছেছে তখন শেষ অবস্থা, কোনো কথা বের করা যায়নি ওর কাছ থেকে। রাঙার মাকে হাসপাতালে দিয়ে আসা হয়েছে। একটু আগেও খবর নিয়েছে, জ্ঞান ফেরেনি। ডাক্তারের ধারণা অন্তত 3 দিন অজ্ঞান থাকবে। তারপর জ্ঞান যদিও বা ফেরে, চিতি ধ্বংসের সম্ভাবনা আছে। অর্থাৎ রাঙার মার কাছ থেকে কোনো তথ্য পাওয়ার আশা খুবই কম। কিন্তু ঘটনার কয়েকটা ব্যাপারে অদ্ভুত অসামঞ্জস্য লক্ষ্য করছে সোহেল। মোকলেস কোথায় গেল? দুর্ঘটনার সময় সে বাড়িতে ছিল। বিস্ফোরণের পর সাইকেল নিয়ে পালিয়ে যেতে দেখেছে ওকে আশেপাশের বাড়ির কয়েকজন বাসিন্দা। সাইকেলটা উদ্ধার করা হয়েছে দুপুর 2:30টায় একজন জেনুইন সাইকেল চোরের কাছে। ও বলছে জেনারেল পোস্ট অফিসের সামনে থেকে চুরি করেছে সে ওটা। অনেক চেষ্টাতেও আর কোনো তথ্য পাওয়া যায়নি তার কাছ থেকে। মোকলেসের কোনো পাত্তাই নেই। কি পোস্ট করতে এসেছিল সে পোস্ট অফিসে? কি এমন জরুরি খবর? কার কাছে পাঠানো হলো খবরটা? চুরি হতে পারে জেনেও তালা না দিয়ে সাইকেলটা বাইরে রেখে জিপিওর ভিতর গেল কেন সে? তারপর সেখান থেকে কোথায় গেল? পুলিশের সাহায্য নিল না কেন? সেও কি জড়িত এই হত্যাকাণ্ডের সাথে? ভয়ঙ্কর সে দৃশ্য। রানার এই পরিণতি হবে কল্পনাও করা যায় না। কিছু চিনবার উপায় নেই। বিভৎস। শত্রুরও এরকম মৃত্যু কামনা করে না সোহেল। ভেতরে আসুন। দরজায় টোকা পড়তেই হাঁপ ছাড়ল সোহেল। ঘরে ঢুকলো ফরেন্সিক ল্যাবরেটরির এক্সপ্লোসিভ এক্সপার্ট আলী আহমেদ। হাতে একটা ফাইল, কাঁধে ঝুলানো একখানা ব্যাগ। অত তাড়াহুড়ো করলে হয় নাকি স্যার? আলী আহমেদের কণ্ঠে অনুযোগ। রিপোর্ট তৈরি হয়নি এখনও। কাল বিকেলের আগে টাইপ করিয়ে সারতে পারবো না। বসুন আলী আহমেদ সাহেব, সোহেল বলল। তাড়াতাড়ি করবার জন্যে চাপ দেয়ায় খেপে গেছে লোকটা। পারফেকশনিস্ট মানুষ। যা তা একটা ভুলভাল রিপোর্ট দেওয়াটা ওর নীতির বাইরে। ফাইলটা টেবিলের উপর আর কাঁধের ব্যাগটা চেয়ারের পাশে কার্পেটের উপর নামিয়ে রেখে বসল। কয়েক পর্দা নামিয়ে ফেলল সোহেল কণ্ঠস্বর। মাসুদ রানা আমার একমাত্র বন্ধু ছিল। অবাক হয়ে চাইল আলী আহমেদ সোহেলের মুখের দিকে। তাই বড় অস্থির লাগছে। বিরক্ত করছি আপনাকে। আরে তাতে কি হয়েছে? সপথিক ব্যস্ত হয়ে উঠল আলী আহমেদ। বিরক্তির কি আছে? কিচ্ছু না স্যার। আপনার বন্ধু ছিলেন, আমি দুঃখিত স্যার। বড় করুণ মৃত্যু। তাছাড়া রিপোর্ট লেখা হয়নি ঠিকই, কিন্তু নোট তৈরি হয়ে গেছে আমার। সব কিছু মুখস্থই আছে, মুখে মুখে রিপোর্ট দিতে পারি। তাহলে বড় ভালো হয়। কি বোমা ছিল ওটা? সেটা হলফ করে বলা যাচ্ছে না স্যার। খুব সম্ভব জেলিক নাইট। প্লাস্টিক বোম্ব হতে পারে। যদ্দূর মনে হয় ডিনামাইট নয়, কিন্তু দারুণ শক্তিশালী বোমা। 60-70 গজ দূরেও গাছের গায়ে গাড়ির টুকরো অংশ পাওয়া গেছে। গেঁথেছিল একেবারে। ডাটসানের 2 ব্যারেল ডাউন ড্রাফট ভেঞ্চুরি কার্বুরেটরটা পাওয়া গেছে 100 গজ দূরে ড্রেনের মধ্যে। ট্যারেন্ট মাস্টার সিলিন্ডার পাওয়া গেছে ডান দিকের দেয়ালে ইটের ভিতর। আরও ভিনাইল লেদারের হোলেস্টারির টুকরো পাওয়া গেছে শালিক পাখির বাসায়। টিএনটি নাকি? না স্যার, টিএনটি ডিটোনেট করা কঠিন। দুটো জিনিস থেকে আন্দাজ করা যাচ্ছে বোমাটি কিভাবে ফাটানো হয়েছিল। ব্যাগ থেকে একটা দুমড়ানো লোহার বাক্স বের করলো আলী আহমেদ। বাক্সটার গায়ে লেগে থাকা একটি চুম্বকের পাত টেনে খসালো। দেখছেন স্যার, কি পাওয়ারফুল ম্যাগনেট।
এই বাক্সের ভিতর ছিল বিস্ফোরক। এটাকে ক্লাম্পস দিয়ে আটকে দেয়া হয়েছিল গাড়ির নিচে, ঠিক ড্রাইভিং সিটের তলায়। এখন দরকার শুধু কয়েক হাত লম্বা একখানা রশির। বাক্স থেকে রশিটা বেরিয়ে এক্সজস্ট পাইপের কাছাকাছি এলেই হলো। রশির অপর মাথায় বাঁধা ছিল এই চুম্বকটি। এক্সজস্ট পাইপের গায়ে এমনভাবে চুম্বকটা লাগানো ছিল যাতে একটু নাড়া পেলেই পড়ে যায়। যেই ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হবে, কেঁপে উঠবে এক্সজস্ট পাইপ, ঝাঁকি খেয়ে পড়ে যাবে চুম্বকটা, টান লাগবে রশিতে, এমনি ঘটবে ডিটোনেশন এবং সাথে সাথেই প্রচণ্ড বিস্ফোরণ। আইডেন্টিফিকেশনের একমাত্র উপায় হচ্ছে জামা কাপড় ও জুতোর যেটুকু অংশ পাওয়া গেছে তাই। ডেড বডি আপনি নিজেও দেখছেন স্যার, চেনার উপায় নেই। জামা কাপড়, জুতো, মাসুদ রানা সাহেবের এটা প্রমাণিত হয়েছে। এমনকি প্যান্টের একটা বোতামে জানুয়ারি 71-এ আমাদের অফিস থেকে ইস্যু করা সায়ানাইড পিলও পাওয়া গেছে। ব্লাড গ্রুপও মিলে গেছে। ও থেকে যতটা সম্ভব আন্দাজ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই স্যার। 100% শিওর হওয়ার কোনো উপায় নেই। আলী আহমেদকে বিদায় দিয়ে আবার ভাবতে বসল সোহেল। ডাক্তারদের রিপোর্টের কথা মনে পড়ল। মৃত্যুর কারণ জিজ্ঞেস করায় সহজ ভঙ্গিতে বলেছিল ডাক্তার, শরীরটা পেটের কাছ থেকে ছিঁড়ে দুটুকরো হয়ে গিয়েছিল। মাথার খুলি কয়েক জায়গায় ভাঙা পেয়েছি। শরীরের বিভিন্ন জায়গায় ডজনখানেক হাড় ভাঙা, ঘাটটা মটকানো। স্টিয়ারিং হুইলের রডটা ঢুকে গিয়েছিল হৃৎপিণ্ডে। এসবের মধ্যে ঠিক কোনটা যে মৃত্যুর কারণ বলা মুশকিল। মৃত্যুর জন্য এগুলোর যে কোনো একটাই যথেষ্ট। তবে একটা কথা নিশ্চিত হয়ে বলতে পারি, এর চেয়ে দ্রুততর মৃত্যু আর সম্ভব নয়। খুব কুইক মারা গেছেন ভদ্রলোক। টেরি পাননি যে উনি মারা গেছেন। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল সোহেল। সিগারেট ধরালো একটা। না, রানাকে হত্যা করে মোকলেস পালিয়েছে, এটা হতেই পারে না। ব্যক্তিগতভাবে চেনে সে মোকলেসকে। বহু বছরের পুরানো লোক সে রানার। কিন্তু তাহলে গেল কোথায়? বাড়িতে বোমা ফেটে কেউ মারা গেলে জামা কাপড় নিয়ে সাইকেল চেপে পালায় না কেউ? কেমন যেন গোলমাল ঠেকছে, মিলছে না। বারবার ঘুরিয়ে ফিরিয়ে চিন্তা করলো সোহেল, কিন্তু খটকা গেল না। কোথায় যেন একটা কিন্তু থেকে যাচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা খেলে গেল সোহেলের মাথায়। তাই তো, রাঙানমার পরনে একটা নতুন শাড়ি ছিল, আর একটা পুরনো শাড়ি শুকাচ্ছে রোদে। বাকি কাপড় চোপড় কোথায় গেল? মোকলেসেরও কাপড় নেই। এর মানে কি হতে পারে? নিশ্চয় চুরি হয়ে গিয়েছিল ওদের সব কাপড় জামা। রিসিভার তুলে চিবুক দিয়ে কাঁধের সাথে আটকে ডায়াল করলো সোহেল তেজগাঁ থানার নাম্বারে। 3 মিনিটেই FIR নাম্বার পাওয়া গেল। অভিযোগকারীর নাম মোখলেসুর রহমান। পুরো ডায়েরিটা পড়ে শোনানো হলো ওকে। পুরোদমে নতুন করে ভাবতে বসলো সোহেল। পুরো ছকটা উল্টে নিয়ে ভাবতে শুরু করলো। রানার জায়গায় নিল মোকলেসকে। এবার ধীরে ধীরে ধাপের পর ধাপ মিলে যাচ্ছে অঙ্কটা। মোকলেসের জামা কাপড় পাওয়া যায়নি কেন তা বোঝা যাচ্ছে। কাপড় ছিল না, রান্নার কাপড় পরেছিল সে এই জন্যেই। মোকলেসকে পাওয়া যাচ্ছে না, তার কারণ সে মারা গেছে। ধ্বংসাবশেষ থেকে রানার পিস্তলটা পাওয়া যায়নি কেন বোঝা যাচ্ছে সহজেই। সাইকেল হারানোর কারণও পাওয়া যাচ্ছে। ইচ্ছে করে চোরের হাতে তুলে দেয়া হয়েছে ওটা। GPO থেকে ফোন করে খবর দেয়া হয়েছে BCI-কে, এবং এই টেলিফোন নম্বর মোকলেসের জানার কথা নয়। আধ ঘন্টা পর মৃদু হাসি ফুটে উঠল সোহেলের ঠোঁটে। শালা উল্লুকে পাঠা,
গাল দিল সে খুশি মনে। এক চুমুকে সাবার করে দিল ঠান্ডা হয়ে যাওয়া কফিটুকু। তিনজন দুঃসাহসী অপারেটরকে ডেকে পাঠালো সোহেল। কাজ বুঝিয়ে দিল ওদের। যে করে হোক খুঁজে বের করতে হবে রানাকে আজই রাতে, শত্রুপক্ষ টের পাওয়ার আগেই। তারপর খুশি মনে বেরিয়ে গেল অফিস থেকে। 5 মিনিটের মধ্যেই মুখের হাসি উবে গেল সোহেলের। ফেউ লেগেছে পিছনে। রানার মৃত্যুর পরও আবার ফেউ কেন? রানাকে খুঁজে বের করে হত্যা করার জন্যে সোহেলের পিছনে লেগেছিল ওদের লোক। ওদের জানা আছে আক্রমণের আগে সোহেলের সাথে দেখা রানা করবেই। রানাকে হত্যা করবার পরও ওকে অনুসরণ করার মানে কি? ওরা কি জানে যে রানা মারা যায়নি? রানা কি জানে যে ওরা টের পেয়ে গেছে ইতিমধ্যেই? দিক পরিবর্তন করলো সোহেলের গাড়ি। গিল্টি মিয়াকে খুঁজে বের করতে হবে। 4 ঘন্টা 2 ঘুমিয়ে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল রানার। কিন্তু স্ন্যাক্স আর কফির অর্ডার দিয়ে ঢুকলো বাথরুমে। কিছু স্ন্যাক্স আর কফির অর্ডার দিয়ে ঢুকলো বাথরুমে। 15 মিনিট শাওয়ারের নিচে ভিজে আবার পেইন্ট করলো নিজের মুখটা যত্নের সাথে। আবার পুরোদস্তর সেলস ডাইরেক্টর ব্যানার্জি হয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। টেলিফোনের উপর ট্রেটা নামিয়ে রেখে চলে গেল বেয়ারা। আপাতত গা ঢাকা দিয়ে থাকতে হবে কদিন। কিছু তথ্য জানতে হবে রানাকে। তারপর যোগাযোগ করবে সে একজন বিশ্বস্ত বন্ধুর সাথে। অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে হবে শত্রুর উপর। বুঝে নিয়েছে সে। এখনও তৎপর রয়েছে সেই দলটা। ঘাপটি মেরে রয়েছে ঠিকই, কিন্তু পুরো শক্তি নিয়ে বিরাজ করছে ঢাকারই বুকে। এদের ধ্বংস না করতে পারলে রানাকে ধ্বংস হয়ে যেতে হবে। নিয়তির মতোই অমোঘ এ লিখন। হয় রানা নয় ইকরামুল্লাহ। সে যে কোনো একজনকে মরতেই হবে আগামী 1 সপ্তাহের মধ্যে। বোঝা যাচ্ছে বিদেশি মিশনটার সক্রিয় সাহায্য পাচ্ছে ইকরামুল্লাহ, নইলে এত বড় সাহস হয় না ইকরামুল্লাহর। 2টো পেস্ট্রি, একটা চিকেন প্যাটিস আর 3টে স্যান্ডউইচ খেয়ে কফি ঢাললো রানা। 2 কাপ কফি খেলো সে ধীরে সুস্থে। তারপর একটা ইন্ডিয়ান গোল্ড ফ্লেক ধরালো। ও যে মারা পড়েনি সেটা কি টের পেয়েছে ওরা? টের না পেয়ে থাকলে ভালো, কিন্তু যদি টের পেয়ে থাকে এবং ওকে অনুসরণ করা হয়ে থাকে তাহলে আজই রাতে আশা করা যায় আরেকটা আক্রমণ। কী ধরনের হামলা আসবে বলা যায় না, তবে এটা যে গোপন হামলা হবে সেটা তাতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে লোকজনের ভিড়। সংকেতটা পূর্বানীর জলসাঘরে ড্রিঙ্ক সন্ধেটা পূর্বানীর জলসাঘরে ড্রিঙ্ক করে কাটাবে স্থির করল রানা। ঠিক 6:30টায় বেরোলো রানা ঘর থেকে। গা থেকে ভুরভুরে গন্ধ ছুটছে কনক সেন্টের। লিফটের দিকে এগোলো রানা। 20 কদম গিয়েই থমকে দাঁড়ালো। হুটোপুটির শব্দ এলো বাঁ দিক থেকে। 632 নম্বর রুমের দরজা বন্ধ। দরম করে একটা চেয়ার উল্টানোর শব্দ হলো ঘরের ভিতর। হেল্প! অস্পষ্ট ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ নারী কণ্ঠ। কী করা উচিত চট করে বুঝতে পারল না রানা। এমনি সময় খুলে গেল দরজা, পর মুহূর্তে বন্ধ হয়ে গেল আবার। এইটুকু সময়ের মধ্যেই দেখে নিয়েছে রানা যা দেখবার। সুন্দরী এক বিদেশি ধস্তাধস্তি করছে 2 জন বলিষ্ঠ লোকের সাথে। ঠিকরে বেরিয়ে আসতে চাইছে মেয়েটির চোখজোড়া। তৃতীয় ব্যক্তি মেয়েটির দামি ক্যামেরা, ট্রানজিস্টার রেডিও আর একটা রেক্সিনের সুটকেস নিয়ে কেটে পড়ার তালে ছিল। রানাকে দেখেই দরম করে লাগিয়ে দিল দরজাটা। বল্টু লাগানোর আগেই দরজায় প্রচণ্ড ধাক্কা দিল রানা কাঁধ দিয়ে। চিত হয়ে পড়ে গেল লোকটা। সুটকেস পড়ল ওর বুকের উপর। ক্যামেরাটা ছিটকে পড়ল কার্পেটের উপর। এক লাফে ঘরে ঢুকলো রানা। পেছন থেকে কলার ধরে 2 পা টেনে আনলো রানা সামনের লোকটাকে।
তারপর দরম করে রদ্দা মারল পাশ থেকে ঘাড়ের উপর। কোত একটা আওয়াজ করে ঢলে পড়ল লোকটা একটা সোফার উপর। সুটকেস চাপা পড়া লোকটা ততক্ষণে ধর্মরিয়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু সামলে ওঠার আগেই প্রচণ্ড এক ঘুষি পড়ল ওর নাকের উপর। চৌকাঠের উপর আছড়ে পড়ল সে। সুটকেসে চাপা পড়া লোকটা ততক্ষণে ধর্মরিয়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু সামলে ওঠার আগেই প্রচণ্ড এক ঘুষি পড়ল ওর নাকের উপর। চৌকাঠের উপর আছড়ে পড়ল সে। ক্লিক করে একটা শব্দ হতে ঘুরে দাঁড়ালো রানা। মেয়েটির গলা পেঁচিয়ে ধরে থাকা লোকটার অপর হাতে একটা ছোরা। জোরে এক ধাক্কা দিল সে মেয়েটাকে রানার দিকে। হুমড়ি খেয়ে পড়ল সে রানার বুকের উপর। চট করে দুহাতে ধরে সোজাভাবে দাঁড় করিয়ে দিল ওকে রানা। এগিয়ে আসছে লোকটা ছোড়া হাতে। সঙ্গী দুজনকে সংক্ষিপ্ত আদেশ দিল, বাইরে গিয়ে দাঁড়া, শুয়োরের বাচ্চাকে খতম করে আসছি আমি। ছোরা ধরার ভঙ্গি এবং পায়ের স্টেপিং দেখেই বুঝল রানা লোকটা ছোড়াতে এক্সপার্ট। কয়েক সেকেন্ড মুখোমুখি দাঁড়িয়ে নাচল ওরা দুজন গোল হয়ে ঘুরে ঘুরে। সঙ্গী দুজন করিডোরে। রানা একটা ফলস স্টেপ ফেলল, সাথে সাথেই ফাঁদে পা দিল লোকটা। এক লাফে এগিয়ে এসে ছোরা চালালো। গক্ষুর সাপের ছোবলের মতো বাম হাতে ধরে ফেলল রানা ছোরা ধরা হাতের কবজিটা। জুজুৎসুর প্যাচে বেকায়দায় পড়ে গেল বেচারা। শূন্যে উঠে গেল লোকটা। ছুড়ে দিয়েছে ওকে রানা দরজার দিকে। ছোরা ধরা হাতটা এখনো রানার হাতে ধরা। আর এক সেকেন্ড ধরে রাখলে মরাত করে ভেঙে যাবে লোকটার কবজি। দ্রুত চিন্তা করলো রানা, ছেড়ে দেবে না ধরে রাখবে। ধরে রাখারই সিদ্ধান্ত নিল সে। পর মুহূর্তে করাত করে ভাঙল হাড়। এবার ছেড়ে দিল রানা হাতটা। উড়ে গিয়ে করিডোরে পড়ল অজ্ঞান দেহটা। দরজার দিকে রানাকে এগোতে দেখেই ঝট করে দরজা বন্ধ করে দিল বিদেশিনী। চাবি লাগানোর শব্দ পাওয়া গেল। টেনে দেখল রানা দরজা বন্ধ। দেয়ালের গায়ে সেটে বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে মেয়েটি রানার দিকে। মুখটা হা হয়ে আছে, দুই হাত মুখের কাছে, যেন চিৎকার চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। গলার কাছে নখের দাগ লাল হয়ে ফুটে উঠেছে। রানা লক্ষ্য করল অপরূপ সুন্দর ফিগার বিদেশিনীর। চাবিটা কোথায়? হাত বাড়ালো রানা মেয়েটির দিকে। এই যে। এগিয়ে গেল মেয়েটা বেড সাইড টেবিলের কাছে। ডয়ার ধরে টান দিল, তারপর এগিয়ে দিল চাবিটা। তালা খুলে সাবধানে একটু ফাঁক করলো রানা দরজাটা। কেউ নেই করিডোরে। সাবধানে মাথা বের করে দেখল ছোড়া এক্সপার্টকে চ্যাংদোলা করে তুলছে ওরা লিফটে। রানাকে দেখেই দ্রুত ঢুকে পড়ল ওরা লিফটের ভিতর। চলে গেছে। এগিয়ে এলো মেয়েটা কয়েক পা। কি ভয়ঙ্কর লোক সব। আপনি এসে না পড়লে কি যে হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে। আমার নাম ব্যানার্জি, অমিতাভ ব্যানার্জি, লাভ অ্যান্ড গ্রিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডের সেলস ডাইরেক্টর। আমি মিস পলিন ব্রাউন, জার্নালিস্ট। ঘণ্টাখানেক আগে মাত্র পৌঁছেছি, এরই মধ্যে এই বিপদ। আপনি খুবই সাহসী মানুষ মিস্টার ব্যানার্জি। খালি হাতে তিনজন দস্যুকে যেভাবে আপনার সাহায্য না পেলে যে কি হতো ভাবতেও শিউরে উঠছি। নিশ্চিন্তে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ঢুকলো কি করে ওরা? টের পাননি? না, মোটেই টের পায়নি। দরজায় চাবি লাগিয়ে দিয়ে নিশ্চিন্তে ছিলাম। ভাবতেও পারিনি যে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে ঢুকতে পারে কেউ। হোটেলের কর্মচারী বলেই মনে হচ্ছে। হতে পারে, কিংবা কর্মচারীর সাথে যোগাযোগ আছে এমন কোনো গ্যাং এর লোক। এ নিয়ে হুলস্থুল করতে পারেন আপনি ইচ্ছে করলেই। সেটা চাই না আমি মানে ঠিক আইন সঙ্গত পথে এদেশে ঢুকিনি। গোলমাল এড়িয়ে থাকতে চাই। বেশ, থাকুন, বিশ্রাম করুন আপনি। আমি চলি এখন। ঘুরে দাঁড়াচ্ছিল রানা। দ্রুত কয়েক পা এগিয়ে এসে রানার বাহুতে হাত রাখল পলিন। বলল, বাইরে কোথাও যাচ্ছেন? না, বাড়ে যাচ্ছি সময় কাটাতে। আপনি একা?
নাকি কোনো বান্ধবী থাকছে সাথে? না, আমি একা। আমাকে সঙ্গে নিতে আপত্তি আছে? রানাকে দ্বিধা করতে দেখে যোগ করলো, একা বড্ড ভয় লাগছে। মিনতি ফুটে উঠল বিদেশিনীর আয়ত 2 চোখে। বেশ তো, আসুন না, গল্প করে সময়টা কাটবে ভালো। ডিনারটাও সারা যাবে একসাথে। বেহুদা ঝামেলায় ফেসে যাচ্ছে বুঝতে পারল রানা। অনেক ধন্যবাদ, আপনি একটু বসুন, আমি এখনই আসছি কাপড় পরে। সুটকেস থেকে নতুন এক সেট কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো পলিন। 5 মিনিটেই তৈরি হয়ে বেরিয়ে এলো। চমৎকার ম্যাচ করা চোখ ধাঁধানো ব্লাউজ, স্কার্ট, কার্ডিগান, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। নেমে এলো ওরা তেতলায়। শ্যাম্পেনের বোতল আধাহাতি হতেই সহজ হয়ে এলো ওদের কথাবার্তা। কথার খই ফুটেছে পলিনের মুখে। বিস্তর কথা, অনর্গল অপ্রয়োজনীয় কথা, অনর্থক হাসি। মাঝে মাঝে কোণের একটা টেবিলে বসা 2 জন লোককে লক্ষ্য করছে রানা আর চোখে। 7 কোর্সের ডিনার অর্ডার দিল রানা। 4র্থ কোর্স যখন দেয়া হচ্ছে ঠিক তখন বিল মিটিয়ে দিয়ে উঠে গেল লোক 2 জন। নিমগ্ন চিত্রে খেতে খেতে একবার ঘড়ি দেখল রানা। রান্নার প্রশংসা করল পলিন। বাংলাদেশে এই তার জীবনের প্রথম ডিনার। প্রচুর কথা বলছে ঠিকই, কিন্তু সন্ধ্যার সেই ভয়ঙ্কর ঘটনাটা ভুলতে পারছে না সে কিছুতেই। ভয়ানক ভয় পেয়েছে, বারবার বলছে সে কথা। ডিনারের পর এলো আরেকটা বোতল। অনেকটা ঘনিষ্ঠ হয়ে এসেছে পলিন। রানার হাত দেখে ভূত ভবিষ্যৎ বলে দিল সে। টেবিলের তলায় পায়ে পায়ে ছোঁয়াছুঁয়ি হয়ে গেল একবার। ইচ্ছে করেই আবার স্পর্শ করলো সে রানার পা। রানার আপত্তি প্রকাশ পেল না, বরং ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে ওর পাও। কিছুক্ষণ চলল পায়ে পায়ে খেলা। চোখে চোখ পড়তেই চোখ নামাচ্ছে পলিন। কেটে যাচ্ছে সময়। সন্ধ্যের সময় যা ভয় পাচ্ছিল, এখন রাতটা কাটাবে কি করে একা? জিজ্ঞেস করলো রানা মৃদু হেসে। একা কে কাটাচ্ছে রাত? পাগল নাকি? মরে যাব না ভয়ে? সারা রাত এখানে বসে থাকবে বুঝি? তুমি থাকলে থাকবো। বেয়ারা বিল নিয়ে এলো। বিলটা তুলে নিয়ে পরীক্ষা করলো রানা। হাত নেড়ে বিদায় করলো বেয়ারাকে। বলল, আরও ঘন্টাখানেক থাকবো। সিগারেট ধরালো পলিন রানার প্যাকেট থেকে একটা বের করে। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল রানার। ওহো, একটা জরুরি টেলিফোনের কথা ভুলেই গিয়েছিলাম।